হ্যালো এভরিওয়ান। আমরা লাস্ট লেকচারে আমি আপনাদেরকে প্যারালাল সার্কিট সম্পর্কে যেই বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো আমি ইন ডিটেলটা আমি আপনাদেরকে লাস্ট লেকচারে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে কারেন্ট ডিভিশন রুল। এটা খুবই পাওয়ারফুল একটা মেথড। ওকে, এটা খুবই পাওয়ারফুল একটা রুল। আর কারেন্ট ডিভিশন রুল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর প্যারালাল সার্কিট। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি যে কারেন্ট ডিভিশন রুল is very powerful and applicable only for parallel elements in a circuit. ওকে, ডিসি সার্কিটের জন্য আমরা ভোল্টেজ ডিভিশন রুল আছে, সেটা আমি আপনাদেরকে লাস্ট কয়েকটা লেকচার সম্পর্কে আমি ডিসি ভোল্টেজ ডিভিশন রুল নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা কারেন্ট ডিভিশন রুল, আমাদের এই রুলটা কি, ওকে, বা এই মেথডটা কি আমরা দেখি, যে স্টেটমেন্টটা কি। ওকে, আমরা এখানে যদি দেখি যে সিডিআর is a method, okay, by which the current across parallel elements can be determined without first knowing the voltage across those parallel elements. দেখুন, এখানে ল আমাদেরকে যে জিনিসটা বলতেছে, বা এই কারেন্ট ডিভিশন রুল আমাদেরকে যে স্টেটমেন্টটা দিচ্ছে, এটা হচ্ছে যে দিস ইজ দ্য মেথড বাই হুইচ, ওকে, দ্য কারেন্ট অ্যাক্রস, ওকে, কারেন্ট ডিভিশন রুল দিয়ে আমরা কী ডিটারমাইন করবো? আমরা কারেন্ট অ্যাক্রস প্যারালাল এলিমেন্টস আমরা ডিটারমাইন করবো। এবং আমাদের এই রুলটা এতটাই পাওয়ারফুল যে এই রুলটা অ্যাপ্লাই করলে আমরা কারেন্ট থ্রু রেজিস্টার যে প্যারালাল এলিমেন্টগুলো সেগুলো আমরা জানতে পারবো উইদাউট নোয়িং, মানে আমাদের প্রথমে ওই রেজিস্টারগুলোর অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স আমাদের জানা লাগবে না। তো এটা আমাদের টাইম এফিশিয়েন্ট না? সো দিস রুল ইজ ভেরি মাচ টাইম এফিশিয়েন্ট হয়ে গেল আমাদের জন্য। কারণ আমরা যদি একটা বিষয় খেয়াল করি, আমাদেরকে কিভাবে ও টাইম আমাদের এফিশিয়েন্ট করতেছে। তো ধরুন আপনার এখানে একটা রেজিস্টার আছে R1, আপনি এই রেজিস্টারের অ্যাক্রসে কারেন্ট বের করতে চাচ্ছেন I1। তাহলে আপনাকে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা জানতে হবে। সাপোজ এই রেজিস্টারের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের V1। তো আমরা কি করতাম? প্রথমে যদি আমরা V1 জানতাম, V1 জানতে পারলে আমরা R1 এর ভ্যালু তো আমাদের দেয়া থাকতো, তখন আমরা I1 ক্যালকুলেট করতে পারতাম। আমাদের I1 আসতো V1/R1। সো আমাদেরকে এই রেজিস্টারটার অ্যাক্রসের কারেন্ট জানার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে তার অ্যাক্রসের ভোল্টেজটা জানতে হতো, ওকে, আমাদের ওহমস থিওরি অনুযায়ী। বাট কারেন্ট ডিভিশন রুল আমাদেরকে যে কাজটা সহজ করে দিচ্ছে, যে আমরা আমাদের এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজটা না জেনেই আমরা কারেন্ট জানতে পারবো। তো এই জায়গাটাতে ও আমাদের, মানে এই রুলটা আমাদের অনেকগুলো টাইম আমাদের এখানে সেভ করে দিচ্ছে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, বা আমরা থিওরিটা প্রুফ করি। ওকে, আমরা থিওরিটা যদি প্রুফ করি, যে প্রুফ অফ সিডিআর, আমরা একটা সার্কিট ড্র করি এই জায়গাটাতে, রাফ সার্কিট। সাপোজ আমাদের সার্কিটের ভোল্টেজ সোর্স আমাদেরকে দিচ্ছে, ভোল্টেজ সোর্স হচ্ছে ভি ভোল্ট। আমাদের এই জায়গাটাতে রেজিস্টার আছে R1, এখানে আমাদের রেজিস্টার আছে R2, আর এই জায়গাটাতে আমাদের রেজিস্টার আছে R3। যারা আমার লাস্ট লেকচারটা দেখেছেন
তারা আশা করি সবাই বুঝতে পারতেছেন যে R1 R2 আর R3 তিনটা রেজিস্টারই কিন্তু এখানে আমার প্যারালাল আছে, তাই না? তিনটা রেজিস্টার এখানে আমার প্যারালাল আছে। আর তাদের প্রত্যেকের, আমি যদি একটা বিষয় খেয়াল করি, প্রত্যেকের যে একটা কমন নোট, এটা হচ্ছে একটা কমন নোট, কারণ এটা একটা সিম্পল ওয়্যার, আর এই ওয়্যারের উপরে এই 4টা পয়েন্ট পড়তেছে, তাদের সবার স্টার্টিং পয়েন্ট, এটা একটা কমন নোট। আমরা যেটাকে নাম দিতে পারি নোট 1। আর প্রত্যেকেই এখানে একটা পয়েন্টে এন্ড করতেছে, তাই আমি এই কমন নোটটার নাম দিতে পারি নোট 2। আচ্ছা, এখন যে জিনিসটা আমার বুঝতে হবে যে আমাদের ধরলাম এই পুরো যে নোড 1টা, এই পুরো নোড 1-এর ভোল্টেজ হচ্ছে V1, পুরো নোড 1-এর ভোল্টেজ V1 ভোল্ট। ওকে, এটা একটু এখানে আমি আগে নোট করে রাখতেছি। আর আমার পুরো যে নোড 2, মানে এই প্রত্যেকটা পয়েন্ট যে নোড 2-র আন্ডারে পড়তেছে, সেই নোড 2 এর ভোল্টেজ হচ্ছে আমার V2 ভোল্ট। তাহলে আমি এই পয়েন্টটাতে আমি কত ভোল্ট পাচ্ছি? V1। এই পয়েন্টটাতে আমি কত ভোল্ট পাচ্ছি? V2। তাহলে এই দুইটা পয়েন্টের, ওকে, যদি আমি এটাকে পয়েন্ট দিই A, এটাকে আমি পয়েন্ট যদি দিই B, তাহলে আমি AB প্রান্তের বা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ব্রাঞ্চ, ওকে, পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ব্রাঞ্চ AB, এটা আমি কি পাবো? এটা আমি পাবো V1 মাইনাস V2, কারণ আমার V1 হচ্ছে এখানে হাই পটেনশিয়াল, কারণ এটা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড, আর V2 হচ্ছে আমাদের লো পটেনশিয়াল, এটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড। তাহলে আমি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ব্রাঞ্চ AB আমি কি পাচ্ছি? V1 মাইনাস V2। আর এই V1 মাইনাস V2 বেসিক্যালি আমার কি V ভোল্ট না? কারণ এই V ভোল্টেরই পজিটিভ পটেনশিয়াল V1 এর সাথে কানেক্টেড, আর এই V ভোল্টেরই নেগেটিভ পটেনশিয়াল V2 এর সাথে কানেক্টেড, অর্থাৎ V1 থেকে V2 সাবট্রাক্ট করলে আমি যেই ডিফারেন্সটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি আমার এখানে V, এটা হচ্ছে আমার V ভোল্ট। আচ্ছা, যেহেতু আমার এই ব্রাঞ্চের পটেনশিয়াল ডিফারেন্স V ভোল্ট, তাহলে আমার R1 ব্রাঞ্চ যেটা, তার পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? আমি যদি সেটা ক্যালকুলেট করতে চাই, আমার এই R1 ব্রাঞ্চটারও কিন্তু আমার এই পয়েন্টটা, স্টার্টিং পয়েন্টটা কি V1 ভোল্ট, কারণ সেম নোডের আন্ডারে পড়তেছে, এন্ডিং পয়েন্টটা কি V2 ভোল্ট হবে। অর্থাৎ আমার এই R1 এর অ্যাক্রসেও আমি যদি ভোল্ট মিটার ধরি, আমি ভোল্টেজ ড্রপ কত পাবো? V ভোল্ট পাবো। এইবার আমি যদি আমার যে R2 রেজিস্ট্যান্সটার যদি আমি আসি, আমার R2 যে রেজিস্ট্যান্সটা আছে, তার স্টার্টিং পয়েন্টেও আমার ভোল্টেজ কত? V1 ভোল্ট। এন্ডিং পয়েন্টে আমার ভোল্টেজ কত? V2 ভোল্ট। তাহলে আমি যদি R2 রেজিস্টরের অ্যাক্রসেও ভোল্টমিটার ধরি, তাহলে আমি পটেনশিয়াল ড্রপ কত পাবো? আমি কিন্তু সেই V ভোল্টই পাবো। সিমিলারলি আমার R3-রও স্টার্টিং পয়েন্টে V1 ভোল্ট, এন্ডিং পয়েন্টে কি V2 ভোল্ট। তাহলে দুই এন্ডের মধ্যে যদি আমি ভোল্ট মিটার ধরি, আমি পটেনশিয়াল ড্রপ কত পাবো? V ভোল্ট পাবো। অর্থাৎ আমাদের যে সিন্স R1 R2 R3 এই তিনটা রেজিস্টার যেহেতু প্যারালাল, আর যেহেতু তারা প্রত্যেকে একই নোডে স্টার্ট করেছে আর একই নোডে তারা এন্ড করেছে, তাই তাদের প্রত্যেকেরই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V, যেটা আমার এই সার্কিটের মেইন সাপ্লাই যেটা ভোল্টেজ V এর সমান। এই জায়গাটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট। ওকে, এটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এটা ডাবল চেক করবেন। ওকে, কারণ এই জায়গাটা যদি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে নেক্সট আমি যে কাজটা করব সেটা আপনাদের বুঝতে সহজ হবে। ওকে, তো আমি আমার যে সার্কিটটা ছিল, আমি যদি সেই সার্কিটটা এখানে আবার ড্র করি, যে আমাদের এখানে এটা হচ্ছে V ভোল্ট, এটা হচ্ছে গিয়ে আমার R1, এটা হচ্ছে গিয়ে আমার R2, আর এটা হচ্ছে গিয়ে আমার R3। আচ্ছা, এখন আমরা সার্কিটের যেটা আমাদের টোটাল কারেন্ট, ওকে, আমাদের এই সার্কিটের যে টোটাল কারেন্ট আমরা ধরলাম, সেই টোটাল কারেন্ট হচ্ছে আমাদের IT।
সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে আমাদের আইটি, আর কারেন্ট অ্যাক্রস আর ওয়ান হচ্ছে আই ওয়ান, কারেন্ট অ্যাক্রস আর টু হচ্ছে আই টু, আর কারেন্ট অ্যাক্রস আর থ্রি হচ্ছে আই থ্রি। আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে এই আর ওয়ান আর টু আর থ্রি, ওকে, আমাদেরকে আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রেজিস্টরের অ্যাক্রসের কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রি ডিটারমাইন করতে হবে উইদাউট নোয়িং দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যালং দিস থ্রি রেজিস্টার্স। এটা হচ্ছে আমাদের টাস্ক, মানে আমরা এই তিনটা রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ না জেনে আমরা আই ওয়ান আই টু আই থ্রি বের করব, মানে আমরা একটা ফর্মুলা এখানে আমরা ডেরাইভ করব। আচ্ছা, যদিও আমরা এখানে দেখলাম যে আমাদের আগের ইয়েতে আমরা দেখলাম এই প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু ভি, আমি কিন্তু ভি আগে জানি, কিন্তু আমি যে ফর্মুলাটা ডেরাইভ করবো সেখানে আমাদের এই ভিটা থাকবে না, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা একটু এখানে খেয়াল করি, এই সার্কিটটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তো হবে, তাই না? এই যে তিনটা রেজিস্টার আর ওয়ান আর টু আর থ্রি, আমরা এখানে লিখতেছি যে লেট দ্য equivalent resistance of resistors R1, R2 and R3 be RT। আমরা ধরে নিচ্ছি এই তিনটার রেজিস্টরের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা হবে RT। অর্থাৎ আমি যদি এই পাশে সার্কিটটা ড্র করি, মানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা ড্র করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো, তিনটা রেজিস্টরের পরিবর্তে আমরা এখানে লিখতে পাবো আর বা আরটি, আর আমাদের টোটাল কারেন্ট যেটা সার্কিটের সেটা হচ্ছে আমাদের আইটি, আমাদের পটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি। ক্লিয়ার? তো এখান থেকে আমরা যদি বলি এই সার্কিটে, যে এটা হচ্ছে আমাদের সার্কিট টু, আর এটা হচ্ছে আমাদের সার্কিট ওয়ান, আমরা সার্কিট টু থেকে কি বলতে পারবো, যে ফ্রম সার্কিট টু, এখান থেকে আমরা বলতে পারি ওহমস ল অনুযায়ী, ঠিক আছে, বাই ওহমস ল আইটি ইজ ইকুয়াল টু ভি upon RT, or V is equal to IT times RT। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এইটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম নেই। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন এই জায়গাটাতে। এখন আমরা কাজ হচ্ছে I1 বের করা। ওকে, নাও ফ্রম সার্কিট 1, from circuit 1, what is I1? Okay, what is I1? I1 into basically the voltage drop across R1 divided by resistance R1, তাই না? আচ্ছা, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 কি? যেহেতু R1 R2 R3 তিনটা রেজিস্টরই আমাদের ভি ভোল্টের প্যারালাল, আর আমি লাস্ট পৃষ্ঠায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে R1 R2 R3 তিনটারই কিন্তু পটেনশিয়াল ড্রপ এখানে ভি, তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 কিন্তু জাস্ট ভি ভোল্ট, তাই না? আর রেজিস্টরের ভ্যালু কি? R1। আচ্ছা, এখন ভি আমরা কত জানি? ভি হচ্ছে আমাদের আইটি টাইমস আরটি ডিভাইডেড বাই আমাদের R1, এটা হচ্ছে আমাদের I1। তাহলে সিম্পলি আমরা এই জায়গাটাতে শর্টকাটে আমরা লিখতে পারবো যে সো I1 ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ডিভাইডেড বাই যে I1 কারেন্টটা যে রোধে যাচ্ছে R1 রেজিস্ট্যান্স টাইমস টোটাল রেজিস্ট্যান্স। তো আমাদের এই ইকুয়েশনটাতে কিন্তু পটেনশিয়াল ড্রপ, এই যে দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 সেটা কিন্তু নেই,
মানে আমরা কিন্তু এই R1-এর অ্যাক্রসের ভোল্টেজটা না জেনে আমরা যদি এই প্যারামিটারগুলো যদি আমরা জানতে পারি, আমরা কিন্তু I1 ক্যালকুলেট করতে পারবো। সিমিলারলি আমরা যদি I2 ক্যালকুলেট করতে চাই, আমি যদি এখানে আপনাকে দেখাই, আমরা যদি I2 ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের এখানে কি আসবে? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R2 VR2 ডিভাইডেড বাই ভ্যালু কি? R2। এখন R2 এর ভোল্টেজ ড্রপ কি? সেটাও কিন্তু V ডিভাইডেড বাই R2। V এর ভ্যালু কি? V হচ্ছে IT RT ডিভাইডেড বাই R2। তাহলে অর্থাৎ এখান থেকেও কিন্তু আমরা যে জিনিসটা লিখতে পারবো যে সো I2 এটা আসতেছে যে টোটাল কারেন্ট টাইমস টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই I2 কোন রেজিস্ট্যান্সে যাচ্ছে? R2 রেজিস্ট্যান্সে যাচ্ছে। সিমিলারলি আমরা কিন্তু ফাইনালি লিখতে পারি যে সিমিলারলি আমাদের I3 কি হবে? আমরা যেহেতু I1 আর I2 বের করতে পেরেছি, তাহলে I3 কি হবে? I3 হবে কি? টোটাল রেজিস্ট্যান্স টোটাল কারেন্ট টাইমস টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই I3 কোন রেজিস্ট্যান্সে যাচ্ছে? R3 বাই R3। এইটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট ডিভিশন রুল থেকে আমরা পেলাম। তো এখান থেকে আমরা তিনটা ইকুয়েশনেই আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ইকুয়েশন দিয়ে আমরা I1 I2 I3 ক্যালকুলেট করলাম। আর I1 I2 I3 তিনটা কারেন্ট, মানে এই দিস থ্রি কারেন্টস আর গোয়িং থ্রু দ্য ব্রাঞ্চেস R1 R2 অ্যান্ড R3, এবং আমরা ওই ব্রাঞ্চের ভোল্টেজটা না জেনেই, আমরা কিন্তু R1 R2 R3 ব্রাঞ্চের কোনো ভোল্টেজ আমরা ক্যালকুলেট করিনি, সেই ভোল্টেজটা না জেনেই কিন্তু আমরা I1 I2 I3 ক্যালকুলেট করতে পারবো যদি আমরা এই প্যারামিটারগুলো জানি। তো একদম সিম্পলি আমরা যে জিনিসটা লিখতে পারবো, সিম্পলি কারেন্ট ডিভিশন রুলতে আপনি জিনিসটা লিখতে পারবেন যে I থ্রু ব্রাঞ্চ, আপনি যেই ব্রাঞ্চে কারেন্টটা ক্যালকুলেট করবেন, অবশ্যই ঠিক আছে, যে ব্রাঞ্চে আপনি কারেন্টটা ক্যালকুলেট করতে চান সেটা ইজ ইকুয়াল টু হবে আপনার I টোটাল, ওকে, টোটাল কারেন্ট সার্কিটের টাইমস আর ইকুইভ্যালেন্ট, ওকে, আপনার সার্কিটের যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে ওই প্যারালাল টার্মিনালের, এখানে ডিভাইডেড বাই আর ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনি কারেন্ট বের করতে চাচ্ছেন সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা কত সেটাও আপনাকে ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে আমাদের ফাইনাল কারেন্ট ডিভিশন রুল থেকে আমরা জিনিসটা পেলাম। ব্রাঞ্চ কারেন্ট I is equal to total current of that circuit times equivalent resistance of that circuit. এখানে একটা জিনিস আমি একটু এখানে ক্লিয়ার করে দিচ্ছি, এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা মানে আমার যে আর ইকুইভ্যালেন্ট যেটা আপনি পাচ্ছেন, এটা কিন্তু সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স না, সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নাও হতে পারে। এইটা হবে বেসিক্যালি প্যারালাল যে টার্মিনালটাতে কারেন্ট ডিভাইড হবে, ওকে, প্যারালাল যে টার্মিনালটাতে কারেন্ট ডিভাইড হবে সেই প্যারালাল টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে দ্য ইকুইভ্যালেন্ট resistance of the parallel branch where current will be divided. ক্লিয়ার? এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা নোট, আপনার এখানে এটা মাথায় রাখবেন। তো আমি আজকে যেই লেকচারটা দিলাম কারেন্ট ডিভিশন রুলের উপরে, আশা করি আপনারা লেকচারটা বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচারে আমি এই প্যারালাল সার্কিটের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কনসেপচুয়াল ডিফিকাল্ট বেছে আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, দ্যাটস ফর টুডে।